আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি মালিহা হোসাইন। দর্শক, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। গবেষণার দিকে আমরা বিশেষভাবে গুরুত্ব দিই এবং গবেষণার জন্য কৃষি গবেষণা অর্থাৎ ধান উৎপাদন থেকে শুরু করে তরি তরকারি ফলমূল সব কিছুতে যাতে গবেষণাটা হয় সেদিকে লক্ষ্য রেখে একটা আলাদা বরাদ্দ আমরা দিয়েছি। প্রথমবারই আমি 12 কোটি টাকা দিই, এরপরে 100 কোটি টাকার বাজেটে একটা থোক বরাদ্দ রেখে দিই। একটা হচ্ছে প্রযুক্তি শিক্ষা অর্থাৎ কম্পিউটার শিক্ষা, আর একটা হচ্ছে এই আমাদের কৃষি গবেষণা, সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিই এবং যার ফলাফল আমরা পেয়েছি। বাংলাদেশকে প্রথম খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আমরা করলাম। সবথেকে বেশি ফসল উৎপাদন হলো 1998 সালে বন্যার পরে। আমাদের চাহিদার থেকেও বেশি খাদ্য আমরা উৎপাদন করতে সক্ষম হয়েছিলাম, যার জন্য বাংলাদেশ আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছিল তখন। এবং আজকে বাংলাদেশ মিঠা পানির মাছ আহরণে বিশ্বের দ্বিতীয় অবস্থানে আমরা উঠে এসেছি। মিঠা পানির মাছ অর্থাৎ পুকুর, আমাদের নদী নালা, সেখানে যে মাছগুলো উৎপাদন হয়, সচরাচর আমরা যে মাছ খেয়ে থাকি সেটা উৎপাদনে সারা বিশ্বে এখন বাংলাদেশ দ্বিতীয় স্থানে রয়েছে। আমাদের ভৌগোলিক সীমারেখা কিন্তু খুবই কম, তারপরেও আমাদের গবেষণার ফলেই আমরা মানুষকে আরও বেশি উদ্বুদ্ধ করতে পেরেছি বলে এটা সম্ভব হয়েছে। তাছাড়া বদ্ধ জলাশয়ে চাষের মাছ উৎপাদনে বাংলাদেশ ধারাবাহিকভাবে 5 বছর বিশ্বে 5ম স্থান ধরে রেখেছে। 5ম স্থান 5 বছর কেন, আমরা তো আরও উপরে উঠতে চাই। কাজে এখানে যারা আমাদের বাচ্চারা আছেন তাদেরকে বলবো যে আপনারা একটু উদ্যোগ নেন, আমরা যেন আরও উপরে উঠতে পারি। আমাদের মৎস্য চাষিরা যাতে ন্যায্য মূল্য পায় সেটাও নিশ্চিত করা। তবে এখন একটা সুবিধা হয়েছে, আগে কেউ মোবাইল ফোন ব্যবহার করতো না। 96 সালে আসার পরই আমি সব ডিজিটাল সিস্টেম করি এবং মোবাইল ফোন সকালে হাতে হাতে তুলে দিই। আর এখন মোবাইল ফোনের মাধ্যমেই কোন বাজারে কত মাছের কী দাম আমাদের মৎস্য চাষিরা সেটা জানতে পারে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করার ফলে সমুদ্রেও যারা মাছ ধরেন তারাও কিন্তু সেখানে বসে যোগাযোগ করতে পারেন এবং বাজারের কী অবস্থা সে খবরটা প্রত্যন্ত অঞ্চল থেকেও নিতে পারেন এবং সমুদ্র থেকেও নিতে পারেন। সে ব্যবস্থাটাও করে দিয়েছি, যেটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। বর্তমানে আমরা ইলিশ উৎপাদনে প্রথমে আমরা 1 নম্বরে আছি, তেলাপিয়া উৎপাদনে 4র্থ। তাছাড়া আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের গ্রামীণ জনগোষ্ঠী যত অনাবাদি জমি আছে এবং যে সমস্ত জলাভূমি মানে হেজে মজে পড়ে আছে সেগুলি পরিষ্কার করে সেখানে মাছ উৎপাদন করা, এবং এতে কিন্তু সুফল পাওয়া যায়। আমি আমার নিজের কথা বলি, আমাদের পূবের বিল এবং দাঁড়িয়ারকুল, সেখানে আমাদের কিছু সম্পত্তি রয়েছে। অনেক জমি অনাবাদি পড়েছিল প্রায় 30-40 বছর। আমি উদ্যোগ নিই, আমার বাড়ি আমার খামার, এই যে একটা প্রকল্প আমরা নিয়েছি, সেখানে একটা সমিতিও আমরা করেছি, দাঁড়িয়ারকুল সমিতি। আমি তার উপদেষ্টা হিসেবেও আছি। আমি আমার নিজের থেকে 9 বিঘা জমিও দিয়ে দিয়েছি সেখানে, এবং এই অনাবাদি জমিগুলি সমস্ত পরিষ্কার করে আবাদ করা হলো। সেখানে যেমন ধান চাষও হলো, আর যেগুলো উচ্চ জমি সেখানে তরি তরকারি, আর যেখানে জলাভূমিগুলি ছিল সেখানে মাছের চাষ। প্রথমবার আমরা 200 মনের মতো মাছ পাই, 120 মন 10-20 মন এরকম পাওয়া গেছিল। পরবর্তীতে সেখানে প্রায় 394 মন মাছ পাওয়া গিয়েছিল। যারা দেখছিলেন জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যের অংশবিশেষ। ডিবির হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়ককে পরিবারের কাছে ফিরিয়ে দিতে এবং শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে করা রিটের দ্বিতীয় দফা শুনানি হচ্ছে না আজ।
এক বিচারপতি অসুস্থ থাকায় এই সিদ্ধান্ত দেয় হাইকোর্ট। গতকাল প্রথম দফা শুনানির পর হাইকোর্ট দ্বিতীয় দফা শুনানির জন্য এদিন ধার্য করেন। এর আগে মঙ্গলবার হাইকোর্টে করা রিটের শুনানি শুরুর পর সরকার পক্ষের আইনজীবীদের আপত্তিতে এজলাসে বাকবিতণ্ডা হয়। এর আগে সোমবার করা রিটে ছাত্রছাত্রীদের রাস্তায় নামার আশঙ্কার কথা উল্লেখ করে গুলি না চালানোর নির্দেশনা চাওয়া হয়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে হত্যা, গণগ্রেপ্তার, মামলা, গুম, খুনের প্রতিবাদ ও জাতিসংঘের মাধ্যমে তদন্ত করে বিচার এবং ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ে সব আদালত, ক্যাম্পাস, রাজপথে আজ মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতকাল আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা করা হয়। এর আগে বিক্ষোভ সংঘর্ষে হতাহতের পর দেশজুড়ে গণহারে আটক ও নির্যাতনের প্রতিবাদ এবং ৯ দফা দাবি আদায়ে গতকাল দেশের বিভিন্ন জায়গায় মুখে লাল কাপড় বেঁধে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো জানাতে হাইকোর্ট চত্বর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী খান আলামিন। আলামিন, এই কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর জানাবেন যে আজকে তাদের নতুন করে কোনো দাবি আছে কিনা? শিক্ষার্থীরা এখন পর্যন্ত উপস্থিত হয়নি, কারণ কর্মসূচি যেটি ঘোষণা করা হয়েছে তারা বলেছে ঢাকার যেই কর্মসূচি সেটি একটি হচ্ছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আর একটি হচ্ছে নিম্ন আদালতে, অর্থাৎ সদরঘাটে যে নিম্ন আদালত হচ্ছে সেখানে। দুটি কর্মসূচি বেলা 12:30টার দিকে শুরু হওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ এলাকায় আমরা শিক্ষার্থীদের তেমন কাউকে দেখতে পাইনি। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক এদিকে আসছিলেন। শিক্ষার্থীরা যে আহ্বানটি জানিয়েছিলেন, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, মানবাধিকার কর্মী যারা রয়েছেন তারা যেন তাদের আজকের যে জাস্টিস ফর মার্চ কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে যেন সবাই সংহতি প্রকাশ করেন। তো সেই জন্যই অনেক শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছিলেন আজকের এই কর্মসূচিতে সংহতি জানানোর জন্য। আমরা এক দফায় দেখেছি পুলিশ তাদেরকে এখান থেকে হটিয়ে দিয়েছে, তাদের সাথে এক ধরনের বাকবিতণ্ডা তৈরি হয়েছে, সেই দৃশ্যগুলো আমরা দেখতে পেয়েছি। এখন আমরা দেখছি যে পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যেই এলাকাটি রয়েছে সেই এলাকাটিতে যাচ্ছে, যাতে শিক্ষকরা অথবা অন্য কোনো পক্ষ যেন ভেতরে প্রবেশ করতে না পারে, অর্থাৎ সুপ্রিম কোর্টের যে মাজার গেট রয়েছে সেই গেটে কেউ যেন আসতে না পারে সেটি নিশ্চিত করার জন্য তারা সেদিকে যাচ্ছেন। যতটুকু বাকবিতণ্ডা হচ্ছিল, তারা শিক্ষকরা বলছিলেন যে তারা ছাত্রদের সাথে সংহতি জানানোর জন্য এখানে এসেছেন, কিন্তু পুলিশ তাদেরকে বলছিল যে এখানে আসার কোনো সুযোগ নেই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের ভিতরে চলে যাবেন এবং তারা যেন তাদের ক্লাসে ফিরে যান। পুলিশ তাদেরকে সে ধরনের নির্দেশ দিচ্ছিলেন, যার ফলে আমরা দেখছি যে কিছুক্ষণের মধ্যে তারা কয়েকজন এসেছিলেন, তারা চলে গেছেন এখান থেকে। আমরা যদি একটু বলে রাখি যে সুপ্রিম কোর্টে প্রবেশ গেট মূলত দুটি রয়েছে। এর মাঝে মাজার গেটটি হচ্ছে প্রধান ফটক, ঢোকার জন্য আরেকটি গেট রয়েছে যেটি বার কাউন্সিলের পাশাপাশি। তো সেই গেটটি দিয়ে আজকে তেমন কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, মাজার গেটটি দিয়ে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা ঢুকছেন। কারণ আমরা দেখছি সকাল থেকে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংখ্যা বাড়ানো হয়েছে, নজরদারি বাড়ানো হয়েছে এবং যেই ভেতরে ঢুকছেন তাকেই নানান ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। কেন ভেতরে ঢুকছেন, কি প্রয়োজন, সেগুলো পুলিশ জেরা করছে। পাশাপাশি যারা আইনজীবী রয়েছেন কিংবা সুপ্রিম কোর্টের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারাও তাদের নিজস্ব যে আইডি কার্ড রয়েছে সেই আইডি কার্ড দেখিয়ে তারপরে ভেতরে প্রবেশ করতে হচ্ছে। সাধারণ যারা মামলা সংক্রান্ত যারা সাধারণ মানুষ রয়েছেন তারাও তাদের নিজস্ব মামলার বিষয়ে পুলিশের কাছে বিস্তারিত তথ্য দেওয়ার পরে পুলিশ যদি মনে করছে যে এটি সঠিক তখন তাকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। এছাড়া বাইরের আর কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যে ধরনের পরিবেশ পরিস্থিতি এখানে দেখা যাচ্ছে যে কাউকে জড়ো হতে দেওয়া হবে না। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে ছাত্ররা কোথায় জড়ো হবে, কোথায় এসে তাদের মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে, সেটি কিন্তু ছাত্ররা স্পষ্ট করেনি। সুতরাং যে কোনো সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের যে কোনো এলাকায় কিন্তু তাদের কর্মসূচি তারা পালন করতে পারে। এই হচ্ছে আমার কাছে থাকা সবশেষ তথ্য। মালিহা, ধন্যবাদ আপনাকে। দর্শক, রংপুরের পরিস্থিতি জানাবেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল।
সারা দেশের মতো বিভাগীয় নগরী রংপুরেও আমরা দেখেছি কোটা আন্দোলনকারীরা তারা মার্চ ফর জাস্টিস নামে একটি কর্মসূচি ঘোষণা করেছে। সেখানে ক্যাম্পাস সহ আদালত চত্বরে বিক্ষোভ কর্মসূচি দিয়েছেন তারা। এটি ধারাবাহিকতা আমরা দেখেছি আজ সকাল থেকে রংপুরের মাঠে কিন্তু প্রশাসন রয়েছেন, তারা বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তারা বিভিন্ন তল্লাশি সহ বিভিন্ন মানুষকে জিজ্ঞাসাবাদ করছেন। আপনাকে জানিয়ে রাখি যে আজকে সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কার্ফু শিথিল রয়েছে। এটি ধারাবাহিকতায় এই কর্মসূচি আসা এখন পর্যন্ত রংপুর আদালত চত্বর সহ বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা এখন পর্যন্ত কিন্তু আমরা দেখেছি প্রশাসনিকভাবে সতর্ক অবস্থা রয়েছে। পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব এবং আর্ম পুলিশ সহ তারা কিন্তু মাঠে রয়েছেন এবং তারা প্রতিনিয়ত তারা কিন্তু শহরে যারা প্রবেশ করছেন তাদেরকে কিন্তু তল্লাশির মুখে পড়তে হচ্ছে। আমরা দেখেছি যে এই কর্মসূচির এখন পর্যন্ত শিক্ষার্থী বা কেউ এখন পর্যন্ত কেউ কোথাও দেখা যায়নি, তবে সতর্ক অবস্থানে রয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী। আমরা যদি দেখাই যে এখন এই যে সার্বিক পরিস্থিতি রংপুরে এখন পর্যন্ত যে কার্ফু শিথিল থাকায় এখন পর্যন্ত রংপুরে আন্তঃজেলা পরিবহন সহ ছোটখাটো সব পরিবহনই কিন্তু চলছে, দূরপাল্লার পরিবহনও চলছে, তবে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে সেনাবাহিনী রয়েছেন এবং তারা টহল জোরদার করেছেন। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মাঠে রয়েছেন। আমরা ইতিমধ্যে দেখেছি যে এখন পর্যন্ত যে এই ছাত্র কোঠা আন্দোলনের নামে যে রংপুর নাশকতা সৃষ্টি করেছিল তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত প্রায় 250 ব্যক্তির বেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং পুলিশ বলছেন যে আসলে যারা নাশকতাকারী তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে তারা নিয়মিত অভিযান কার্যক্রম পরিচালনা করছেন। সব মিলিয়ে রংপুরের পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক এবং ভালো রয়েছে। তা এই ছিল আমার কাছে রংপুরের কারফিউ এবং এই কোটা আন্দোলনকারীদের আন্দোলনের সর্বশেষ খবর। এতক্ষণ জাহাঙ্গীর আলম বাদল জানাচ্ছিলেন রংপুর থেকে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর ছাত্র সংগঠন ছাত্র শিবির সহ সব ধরনের সহযোগী সংগঠনকে সরকার নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে যাচ্ছে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে। আইনমন্ত্রী আনিসুল হক গতকাল মঙ্গলবার গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক অনুবিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করার কথা রয়েছে। মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানান, এ বিষয়ে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের জন্য নথি পাঠানো হবে। অনুমোদন মিললে আজই আদেশ জারি করা হবে। রাজনীতি নিষিদ্ধ হবে ৭১-এর মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী বিতর্কিত এই রাজনৈতিক দলের। দেশব্যাপী আলোচিত সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার 4 বছর পূর্ণ হচ্ছে আজ। 2020 সালের 31 জুলাই রাত 9:30টার দিকে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে সিনহাকে গুলি করে হত্যা করা হয়। টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাসের নির্দেশে সিনহাকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। অপরাধ প্রমাণ হওয়ায় বিচারিক আদালত প্রদীপ কুমার দাস ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দেন। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল হোসেন রায়ে আরও 6 আসামিকে যাবজ্জীবন এবং 7 পুলিশ সদস্যকে খালাস দেন। আইনি প্রক্রিয়ার পরবর্তী ধাপ হাইকোর্টে আসামিদের ডেথ রেফারেন্স ও আপিল শুনানির অপেক্ষায় আছে এটি। 2024-25 অর্থ বছরে 6,760.74 কোটি টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। 1,399 কোটি 18 লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সংস্থাটি। দুপুরে নগর ভবনে সংবাদ সম্মেলনে আগামী অর্থ বছরের জন্য বাজেট তুলে ধরেন ডিএসসিসি মেয়র। জলাবদ্ধতা নিরসন, অবকাঠামো উন্নয়ন ও পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার পাশাপাশি নগর সেবায় কর্পোরেশন আন্তরিক ভূমিকা রাখতে চায় বলেও জানান মেয়র। অতিরঞ্জিত, অপচয়, অবহেলা, গাফিলতি এই বিষয়গুলোকে আমরা রোধ করে আমরা আমাদের পরিচালন ব্যয় আমাদের নির্ধারিত খাতসমূহে নির্ধারিত ব্যয় প্রাক্কলনের অধীনেই আমরা রাখতে সক্ষম হচ্ছি। এটাও সুশাসনের একটি উদাহরণ, একটি প্রমাণ। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।